সো আ টিচার শুড বি আ ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলসফার। এই কোটেশনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ইউজিসি নেট সেটের সিলেবাসে পেপার 1 এর আন্ডারে ফার্স্ট ইউনিট হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। কেন টিচিং অ্যাপটিটিউড আমাদের এই সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে? কারণ আমরা সবাই জানি যে ইউজিসি নেট সেট দেওয়ার পর সেখানে দুটো রাস্তা খোলা থাকে। রাদার তোমরা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়াতে পারো। সেকেন্ড বিষয় হচ্ছে যদি তোমরা ফার্দার পিএইচডির জন্য অ্যাপ্লাই করো। তো তো ফার্স্টেই বলা যাক যে টিচিং অ্যাপটিটিউডের সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পুরো যে টিচিং অ্যাপটিটিউডের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আমি আমার সুবিধা অনুযায়ী এবং তোমাদের বোঝানোর সুবিধার্থে 4টে পার্টে ডিভাইড করেছি। আজকে পার্ট 1 বলতে চলেছি। পার্ট 1-এ রয়েছে টিচিং। তো ফার্স্ট আসা যাক অবজেক্টিভস অফ টিচিং। তো অবজেক্টিভস কথাটির অর্থ হলো উদ্দেশ্য, যে টিচিংয়ের উদ্দেশ্য কি। আমি যখন কাউকে পড়াচ্ছি কোনো একটা গোল থাকতে হবে, একজন টিচারের একটা অবজেক্টিভ, একজন টিচারের কিছু অবজেক্টিভস থাকা দরকার। তো সেই অবজেক্টিভসগুলো কি কি তা জেনে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে টু শেপ অ্যান্ড মোল্ড লার্নার্স। একটা স্টুডেন্ট হয় ঠিক মাটির মতো এবং তাকে পুরো আকার দেওয়ার দায়িত্ব কিন্তু একজন টিচারের হয়। তাই জন্য এই যে পয়েন্টটা যে টু শেপ অ্যান্ড মোল্ড লার্নার্স, এখানে এই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। টু ফোস্টার আ সেন্স অফ পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, কমিউনিটি, লিডারশিপ ইন লার্নার্স থ্রু ক্লাসরুম অ্যাক্টিভিটিস। অর্থাৎ বিভিন্ন রকমের ক্লাসরুম অ্যাক্টিভিটিসের থ্রু দিয়ে আমরা লার্নারের মধ্যে পাংচুয়ালিটি গড়ে তুলতে পারি, আমরা ডিসিপ্লিন গড়ে তুলতে পারি এবং কি একটা কমিউনিটি অর্থাৎ সবার সাথে মিলেমিশে কাজ করার যে প্রবণতা। অর্থাৎ আমরা যখন দেখি যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হয় যেখানে টিম ওয়ার্কের কথা বলা হচ্ছে, সেই টিম ওয়ার্ক করার মেন এই যে প্র্যাকটিক্যালগুলো করানোর মেন উদ্দেশ্যই হচ্ছে যে তাদের মধ্যে একটা যেন ব্রাদারহুড গড়ে ওঠে, একটা কমিউনিটি গড়ে ওঠে। আর পরের পয়েন্ট হচ্ছে টু প্রিপেয়ার স্টুডেন্টস টু বিকাম রেসপন্সিবল সিটিজেন্স ইন দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে স্টুডেন্টকে গড়ে তোলা কিন্তু একজন টিচারের দায়িত্ব। সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। প্রথমে বলা হচ্ছে টিচিং ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। টিচিংকে কেন আর্ট বলা হচ্ছে? কারণ যে কেউ কিন্তু টিচ করতে পারে না। টিচিং ইটসেলফ একটা আর্ট। কারণ সেটা কিভাবে করা হচ্ছে, বিভিন্ন ধরনের মেথডস এক্সেট্রা ইউজ করা হচ্ছে। তো এবং প্রত্যেকের টিচিংয়ের ধরন কিন্তু আলাদা আলাদা। আর একটা বিষয় হচ্ছে যে টিচিং বললাম কি সায়েন্স। সায়েন্স কেন? সায়েন্সের ক্ষেত্রে দেখি যে আমরা কতগুলো মানে কোনো একটা বিষয়ে পৌঁছতে গেলে, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে গেলে কতগুলো ধাপের মাধ্যমে আমাদের সেখানে পৌঁছতে হয়, যে পরীক্ষণ, পর্যবেক্ষণ, নিরীক্ষণ ইত্যাদির মাধ্যমে। এবং টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু কতগুলো মেথডস আমরা পড়বো, কতগুলো লেভেলস আমরা পড়বো। তাই জন্য টিচিং কিন্তু যেমন একটা আর্ট তেমন কিন্তু এটা একটা সায়েন্সও বটে। সেকেন্ডলি বলা হচ্ছে টিচিং ইজ ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স। অবশ্যই টিচ করা খুব একটা কিন্তু ইজি বিষয় নয়, কারণ সেখানে লার্নার কতটা কোনো বিষয়কে নিতে পারবে, লার্নারের চাহিদা ওয়াইজ তার কতটা মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, সমস্ত কিছুকে একটা মাইন্ড ম্যাপিং করে নিয়ে একজন টিচারকে পড়াতে হয়। এবং টিচারের কেন ডাইনামিক বলা হচ্ছে? কারণ টিচার যে যে টুলস মেথডসগুলো ইউজ করবে সেটা যাতে ডাইনামিক হয়, সেটা যাতে ভেরিয়েশন থাকে। কারণ আমি যদি ক্লাসরুমে এসে শুধুমাত্রই একটা লেকচার দিয়ে যাচ্ছি যেখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, যে একজন জাস্ট লেকচার ডেলিভার করে যাচ্ছে এবং স্টুডেন্টরা এরকম করে বসে আছে, তো সেইখানে ক্লাসটা খুব একটা বেশি ইন্টারেস্টিং হবে না। তো ক্লাসটাকে ইন্টারেস্টিং করার জন্য আমাকে বিভিন্ন ধরনের আমি পিপিটি তৈরি করে আনতে পারি, প্রেজেন্টেশন দেখাতে পারি। সেক্ষেত্রে কোনো একটা বোরিং যদি কোনো বিষয় থেকে থাকে, লাইক হিস্ট্রির কথা যদি আমরা বলি, কিংবা আমাদের কোনো একটা থিওরিটিক্যাল কোনো সাবজেক্ট আমরা নিলাম, সেখানে কিন্তু বোরিংনেসটা স্টুডেন্টদের আগে চলে আসে। সেখানে যদি আমরা তাদেরকে বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের প্রজেক্টের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের পিপিটি এক্সেট্রার মধ্যে দিয়ে তাদেরকে এঙ্গেজ রাখতে পারি, তাহলে কিন্তু তারা সেই বিষয় সম্বন্ধে আরেকটু বেশি জানতে আগ্রহী হবে। 3 নম্বর হচ্ছে টিচিং ইজ ডাইভার্স। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এবিলিটি আলাদা, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একজন অন্যজনের থেকে আলাদা। সেইখানে একজন টিচারের কিন্তু সেই
বিভিন্ন রকমের যে স্টুডেন্ট, তাকে যে হ্যান্ডেল করার একটা এবিলিটি তার মধ্যে থাকতে হবে। আর বলা হচ্ছে যে টিচিং ইজ কন্টিনিউয়াস প্রসেস, কারণ টিচিং এবং লার্নিং এই দুটো বিষয় রয়েছে যেটা কখনো কিন্তু শেষ হয় না, বা আমি বলতে পারি না যে এটা এন্ডিং। কারণ লার্নিং যেহেতু সারা জীবন চলতে থাকে, টিচিংও তেমনই কিন্তু সারা জীবন চলতে থাকে। টিচিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। টিচিং ক্যান বি ফর্মাল আর ইনফর্মাল। দেখো, আমরা সবসময় শিক্ষা যে প্রথাগতভাবেই পেয়ে থাকি বা স্কুলের গণ্ডির মধ্যেই আমরা যা কিছু পড়ছি সেটাই আমাদের জানা, তা তো নয়। আমরা আমাদের স্কুলের গণ্ডির বাইরে গিয়েও আমরা যে সমস্ত অনেক কিছু বিষয় আমরা জেনে থাকি, অনেক কিছু বিষয় সম্বন্ধে আমরা শিক্ষা লাভ করে থাকি। তারপরে হচ্ছে টিচিং ইজ ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ হতে হবে টিচারকে, কারণ টিচার আসছে সেখানে স্টুডেন্টরা, এবং টিচার কিছু বলছে সেখানে স্টুডেন্টরা জাস্ট এমনি বসে রয়েছে, জাস্ট তাদের ভালো লাগছে না, কারণ জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, একজন বলেই যাচ্ছে এবং স্টুডেন্টরা বসেই যাচ্ছে শুনছে, তাহলে তো সেটা খুব একটা এঙ্গেজিং হচ্ছে না। তাই জন্য টিচারকে কিন্তু যে সেশনটা সেটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ বানাতে হবে। কোয়েশ্চেন করতে পারে সে স্টুডেন্টকে, যে যেটা পড়ালাম সেখানের মধ্যে তুমি যদি কিছু না বুঝে থাকো তাহলে তুমি বলো। অথবা সে এটা করতে পারে যে বিভিন্ন ধরনের ডিবেট করতে পারে, যে গ্রুপ এ করে দিলাম, গ্রুপ বি করলাম, এবং তাদের মাঝখানে একটা ডিবেট করলাম কোনো একটা টপিক দিয়ে। তো এই রকমভাবে বিভিন্ন ধরন রয়েছে যেখানে টিচিংকে ইন্টারঅ্যাক্টিভ করা যেতে পারে। তো এই গেল হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। এবার হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং। মতো হচ্ছে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। কেন বলা হচ্ছে এটা? কারণ টিচিং কিন্তু, আমি যখন কোনো কিছু কাউকে বোঝাচ্ছি সবসময় কিন্তু একটা সরল ধারণা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমি প্রথমে তাকে খুব ইজি কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা টপিকের, ধরো সাপোজ আমি বলছি ম্যাথের কথাই যদি ধরে নিই, ম্যাথ কি ফার্স্টেই খুব শক্ত শক্ত কোয়েশ্চেনগুলো পড়ে? তা কিন্তু নয়। ফার্স্টে কিন্তু একদম ইজি, যেটা একটু সূত্র থাকলো সেই সূত্রকে বেস করে কোনো একটা ম্যাথ খুব ইজি সেটা হয়, এবং সেইখানে তারপর আস্তে 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 আমাদের যে লেভেলটা সেটা কিন্তু হার্ড হতে থাকে। ইভেন তোমরা গেমের ক্ষেত্রেও দেখেছো যে গেমের ক্ষেত্রে কি হয়, যে আমাদের ফার্স্টে ইজি লেভেল আসে, তারপর ওখান থেকে একটু ইন্টারমিডিয়েট আসে, এবং তারপর ওখান থেকে হায়ার লেভেল আসে। তো শেখার ধরনটাই এমন হতে হবে, নাহলে কিন্তু স্টুডেন্ট সেটা বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে নোন টু আননোন। এবার একজন টিচার অনেক সময় দেখবে আমাদের ছোটবেলাতে টিচার ফার্স্টে এসে জিজ্ঞাসা করতো যে এই টপিকটা আজকে তোমাদের পড়ানো হচ্ছে, এই টপিকটা সম্বন্ধে কে কি জানো বলো। এবার সেই টপিকটা সম্বন্ধে হয়তো অনেকে অল্প বিস্তর জানে, সেটাকে জেনে নিয়ে তারপর সেটাকে নিয়ে তারপর সেই টপিক সম্বন্ধে আরো বিয়ন্ডে গিয়ে একটা টিচার কিন্তু এক্সপ্লেন করে থাকে। অর্থাৎ ফ্রম নোন টু আননোন, অর্থাৎ জানা যে কনসেপ্টগুলো আমাদের রয়েছে সেখান থেকে আননোনে যাচ্ছি। যেমন ধরো আমাদের ছোটবেলায় পড়ানো হয় যে সূর্যের আলো থেকে গাছেরা খাবার তৈরি করে, তারপরে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কিভাবে খাবারটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে যে জানা থেকে অজানা জিনিসে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে ফ্রম হোল টু পার্ট। কেন হোল টু পার্ট? কারণ কোনো একটা বিষয় পড়ানোর ক্ষেত্রে ফার্স্টে হোল একটা মানে পুরো একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং তারপর কোনো একটা পার্টিকুলার টপিকে কিন্তু সে আসে। তাই জন্য বলা হচ্ছে যে ফ্রম হোল টু পার্ট। তারপরে বলছে অ্যানালিসিস টু সিনথেসিস। এবার অ্যানালিসিস করার মানে হচ্ছে বিশ্লেষণ করা। কোনো একটা খুব জটিল বিষয় বা কোনো একটা খুব বড় বিষয়, সেখানে ফার্স্টে কি করতে হবে, যে ছোট ছোট ভাগে আমি টুকরো টুকরো করে ফেললাম, মানে ইজি কনসেপ্টে আমি সেটাকে ব্রেকডাউন করে ফেললাম, তারপর আমি সেটা স্টুডেন্টকে বোঝালাম। এটা হলো অ্যানালিসিস করা। ছোট্ট ছোট্ট ভাগে আমি সেটাকে, আমার যে বড় কমপ্লেক্স একটা কনসেপ্ট সেটাকে আমি ছোট্ট ছোট্ট ধারণাতে আমি ভেঙে নিলাম, বুঝতে সুবিধা হলো। তারপর যখন তার প্রত্যেকটা ছোট ছোট ধারণা সম্বন্ধে তার যখন জ্ঞান হয়ে গেল, তারপর সেটাকে একত্রে আমি জুড়ে দিলাম, সেটাকে বলা হচ্ছে সিনথেসিস। তাহলে অ্যানালিসিস মানে হচ্ছে ছোট ছোট টুকরোয় বিভক্ত করে দেওয়া, এবং সিনথেসিস মানে হচ্ছে সেটাকে জুড়ে আবার একটা পুরো কনসেপ্ট, একটা হোল কনসেপ্ট আমার তৈরি হলো। তো এই হলো হচ্ছে অ্যানালিসিস টু সিনথেসিস। তারপরে বলা হচ্ছে লাস্ট পয়েন্ট, ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কথাটার মানে হচ্ছে যেটা বাস্তব, কনক্রিট, যেটাকে আমরা কাইন্ড অফ বলা যেতে পারে যে আমরা দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি। আর
অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যেটা বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যেটা বিমূর্ত। বিমূর্ত মানে যেটা আমাদের শুধুমাত্র চিন্তা ভাবনাতেই থাকে। তো একটু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, বাচ্চাদের যখন ফার্স্ট তাদের যখন সংখ্যার ধারণা তাদের দেওয়া হয়, এই একটা পেন্সিল তার সাথে আরো 4টে পেন্সিল যুক্ত করলাম, তাহলে কটা পেন্সিল হলো। অর্থাৎ আমরা কনক্রিট ওয়ার্ল্ডের এক্সাম্পল দিয়ে স্টুডেন্টকে শেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে সে যখন বড় হলো, তারপরে কিন্তু সেই বিষয়টাই শুধু কোয়েশ্চেনে আসলো না, যে দুটো পাখি থাকলো, তারপরে একটা পাখি উড়ে গেল, তাহলে কটা পাখি রইলো। আরো যখন আপার লেভেলে যাচ্ছে সেখানে এক্স ওয়াই ধরে অঙ্ক হচ্ছে। তো এই হচ্ছে বিষয় যে ফার্স্টে তাকে একটা কনক্রিট ভাবে শেখানো হলো বাস্তব উদাহরণ দিয়ে, তারপর সেটাকে আস্তে 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 হায়ার লেভেল অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ে যাচ্ছি। তো এই গেল হচ্ছে 5টা ম্যাক্সিম, অর্থাৎ যেখানে আমরা জানলাম যে সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন, তারপরে আমরা জানলাম হোল টু পার্ট, তারপরে জানলাম অ্যানালিসিস টু সিনথেসিস, অ্যান্ড লাস্ট জানলাম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এবার হচ্ছে ফেজেস অফ টিচিং। এবার দেখো, ক্লাসে কোনো কিছু আমি পড়াতে যাচ্ছি, সেটা কিন্তু কতগুলো ফেজ রয়েছে, কতগুলো স্টেপস রয়েছে। কি কি স্টেপস বা ফেজ, আসা যাক। ফার্স্টেই বলা হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ। প্রি অ্যাক্টিভ ফেজ মানে কি, অর্থাৎ আমি কোনো কিছু আমার স্টুডেন্টদের পড়াতে যাচ্ছি, সেটাকে কিন্তু আমার একটা প্রপার প্ল্যান হওয়া দরকার। লাইক দেখো, আমি এই ভিডিওটা বানানোর আগে কিন্তু আমি একটা প্রপার প্ল্যান করে নিয়েছি, এবং একটা কি আমি এই বিষয় কি ভিডিওতে বলবো সেটার একটা মোটামুটি চক আউট আমি করে নিয়েছি, এবং এখন আমি তোমাদের লেকচারটা ডেলিভার করছি। এবার ঠিক সেই রকমই যখন আমি ক্লাসে কোনো অনেক স্টুডেন্টদের সামনে কিছু বলতে যাচ্ছি, বোঝাতে যাচ্ছি, সেখানে কিন্তু আমার একটা প্রি অ্যাক্টিভ ফেজ, অর্থাৎ কি আগে থেকেই একটা কিন্তু প্ল্যানিং দরকার, যে আমি বিষয়গুলোকে এইভাবে পড়াবো, এই স্টেপ ওয়াইজ যাবো। সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ। ইন্টারঅ্যাক্টিভ ফেজ মানে যেখানে টিচার গিয়ে পড়াচ্ছে, স্টুডেন্টদের টিচার গিয়ে পড়াচ্ছে, তো সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ। কারণ টিচার পড়াচ্ছে, স্টুডেন্টরা কোনো কোয়েশ্চেন থাকলে তারা সেটা ফিডব্যাক হিসেবে দিচ্ছে, তারপরে টিচার পড়াচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। এবার পড়ানোর পর টিচার দেখবে বলে যে কারোর কি কোনো এই সম্বন্ধে কোয়েশ্চেন আছে, কারোর কি কোনো ডাউট আছে, কেউ কি বুঝতে পারোনি কোনো কিছু সম্বন্ধে, তখন স্টুডেন্টরা যে ফিডব্যাকটা দিল সেটা টিচার ভালো করে বুঝলো, তারপরে মানে কার কোথায় কোথায় কমতি রয়েছে সে বুঝলো, তারপরে গিয়ে সে আবার ভালো করে বসে একটা আবার প্ল্যান বানালো যে এই বিষয়গুলো আমাকে চেঞ্জ করতে হবে, বা স্টুডেন্টদের আরও বেটারভাবে এক্সপ্লেন করার জন্য আমাকে এই বিষয়গুলো অ্যাড করতে হবে। তো এটাকে বলা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। ঠিক আছে, তো এই 3টে ফেজ থাকে, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো এবার হচ্ছে এফেক্টিভ টিচিং বিহেভিয়ার। এবং কতগুলো বিহেভিয়ার থাকা দরকার একটা এফেক্টিভ টিচিং এর জন্য, সেইখানে আসছি। ফার্স্টে বলা হচ্ছে স্ক্যাফোল্ড ইনস্ট্রাকশন বা গ্র্যাজুয়াল সাপোর্ট রিমুভাল। অর্থাৎ কি, যে একজন টিচার কিন্তু স্ক্যাফোল্ড ইনস্ট্রাকশন মানে হচ্ছে ফার্স্টে একটা স্টুডেন্টকে কোনো একটা বিষয় শেখাচ্ছে। লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাইকেলের ক্ষেত্রে, এটাও তো একটা টিচিং, ইনফর্মাল টিচিং। এই যে ফার্স্টে বলেছিলাম টিচিং ক্যান বি ফর্মাল আর ইনফর্মাল। যদি একটা বাচ্চা সাইকেল শিখছে, সেখানে তার প্যারেন্টসকে শেখাচ্ছে, সেইখানে ফার্স্টে তাকে নিজে সে শিখছে, এবং তারপরে আস্তে আস্তে তাকে গ্র্যাজুয়ালি সেই সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে রিমুভ করছে, যাতে সে নিজে চলতে পারে। নেক্সট হচ্ছে প্রবিং বা ফিডব্যাক। ফিডব্যাক কিন্তু খুবই দরকার, কারণ ওই যে বললাম যে একজন কতটা বুঝছে সেটা জানার জন্য তাকে কোয়েশ্চেন করা, এবং সে কি রিপ্লাই দিল সেটার বেসিসে আমাকে আমার পড়ানো স্টাইলের মধ্যে কি কি চেঞ্জ করতে হবে এক্সেট্রা, সেটা বাকি গ্যাট করতে হবে, সেটাও বোঝা যায়। তো প্রবিং মানে ফিডব্যাকেরই আরেকটা নাম হচ্ছে প্রবিং। এই প্রবিং বা ফিডব্যাক কিন্তু খুব দরকার। থার্ড পয়েন্ট হচ্ছে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। অর্থাৎ আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি শুধুমাত্রই যদি সেটা মানে লেকচার হয়, সেটা কিন্তু ভীষণ বোরিং হয়ে যাবে। সেখানে যদি আমি বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ইউজ করি, বিভিন্ন ধরনের আমি প্রেজেন্টেশন বানাই, বা আমি সাপোজ বলছি আমি যে ভিডিওটা করছি সেখানে যদি আমি শুধুমাত্রই তোমাদের স্ক্রিনের সামনে বসে আমি যদি জাস্ট বলে যেতাম, সেটা কিন্তু খুবই একটা ভালো লাগতো না, ইন্টারেস্টিং হতো না, বিষয়টা এঙ্গেজিং হতো না। তো এঙ্গেজিং ইন্টারেস্টিং করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন বানিয়েছি, বিভিন্ন ধরনের ভিডিও, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সেট্রা, এই সমস্ত কিছু আমাকে মাথায় রাখতে হচ্ছে। কারণ সাইকোলজি আমাদের এরকম, যখন আমরা অডিও ভিজুয়াল কিছু দেখি তখন কিন্তু কোনো বিষয়কে আমরা তাড়াতাড়ি গ্র্যাব করতে পারি, রাদার দ্যান জাস্ট আমরা লেকচার শুনছি। তো এই গেল হচ্ছে আমাদের
ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, যে ভ্যারাইটি থাকতে হবে আমার ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে যে টিচার টাস্ক ওরিয়েন্টেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস, অর্থাৎ কি যে টিচারকে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক ওরিয়েন্টেশন মানে কি স্টুডেন্টদের বিভিন্ন ধরনের টাস্ক দিতে হবে, ওই যে প্রজেক্ট বলি, হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট এক্সেট্রার কথা বললাম। আর স্টুডেন্টদের এই যে লার্নিং প্রসেসের মধ্যে এঙ্গেজ রাখার জন্যই তো আমি বললাম যে পিপিটি এক্সেট্রা দেখাতে হবে, কারণ শুধুমাত্র এই স্টুডেন্টরা কিন্তু, নইলে ওটা অনেকটা ওটাকে বলে না যে খুবই মনোপলি ব্যাপারটা হয়ে যাবে, একঘেয়েমি চলে আসবে। তো সেই একঘেয়েমিটাকে দূরীকরণের জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটা টিচারকে মাথায় রাখতে হয়। আর কি স্টুডেন্ট সাকসেস রেট চেক করতে হবে, যে কোনো এই যে আমাদের সেমিস্টার সিস্টেম হয় কলেজের ক্ষেত্রে বলছি, কিংবা সামেটিভ হয় স্কুলের ক্ষেত্রে, সেইখানে কিন্তু কি হয় যে কোনো একটা সময় ধরো 3-4 মাস হচ্ছে কোনো একটা কতগুলো বিষয় আমাদের পড়ানো হয় এবং সেইখান থেকে কোয়েশ্চেন এসে পরীক্ষা হচ্ছে। কেন পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটার কি দরকার? পরীক্ষার দরকার এই জন্যই যে একজন স্টুডেন্ট কতটা সেই বিষয়ে পারদর্শী হলো, কতটা শিখলো, সেটা জানার জন্য কিন্তু পরীক্ষা নেওয়া খুবই দরকার। এবং সে নিজেও জানতে পারবে যে সে এই বিষয়ে সে এতটা স্কোর করেছে, তার মানে সে খুব ভালো সেটাতে প্র্যাকটিস করেছিল, এবং কোনো একটা বিষয় সে হয়তো ইংলিশে কম পেয়েছে, তখন সে জানতে পারলে তার কোন কোন দিকটা তার উইক, তখন সেই বিষয়ে আরও সে জোর দিতে পারবে। তাই জন্য স্টুডেন্ট সাকসেস রেটটা চেক করা কিন্তু খুবই দরকার। তারপরে হচ্ছে ক্লিয়ার, এক্সপ্লিসিট অ্যান্ড রিপিটেটিভ ইনস্ট্রাকশন। কারণ প্রথমত একজন টিচারকে কিন্তু তার যে কমিউনিকেশন সেটা কিন্তু একদম প্রপার আর ক্লিয়ার হতে হবে, খুব স্পষ্ট হতে হবে। কারণ যদি একজন টিচার ঠিকঠাক কথাই না বলতে পারলো, স্পষ্টভাবে বলতেই না পারলো, কমিউনিকেট না করতে পারলো অন্যদের সাথে, সেখানে তো ইন্টারাকশন হচ্ছেই না। আমি ফার্স্টেই বললাম ইন্টারাকশন কিন্তু মেন প্রধান মানদণ্ড, কারণ দুদিকের একটা প্রধান ব্রিজ বলা যেতে পারে। ঠিক আছে, স্টুডেন্ট আর টিচারের মধ্যে ইন্টারাকশন হচ্ছে কিন্তু একটা ব্রিজ। ঠিক সেরকমই বলা হচ্ছে যে ক্লিয়ার হতে হবে মেসেজকে, এবং রিপিটেটিভ ভাবে কিন্তু ইনস্ট্রাকশন দিতে হবে। কোনো একটা জিনিস বলার পর, যেমন যদি আমি আমার ক্ষেত্রে বলি, যেমন আমি ফার্স্টে ম্যাক্সিমস অফ টিচিং বললাম কি কি, তারপরে কিন্তু বোঝালাম, তারপরে সেটা কিন্তু লাস্ট আমি একটা রিভাইজ দিলাম, তাই জন্য রিপিটেটিভ হতে হবে ইনস্ট্রাকশনকে। তারপর বলা হচ্ছে যে মেকিং ইউজ অফ স্টুডেন্টস আইডিয়াস অ্যান্ড কন্ট্রিবিউশন। কেন বলা হচ্ছে এটা? এবার আমি তো আমার পড়িয়ে দিলাম, শুধু পড়িয়ে দিলাম, এখানেই কি আমার কাজ শেষ? না, স্টুডেন্টরা কতটা বুঝেছে সেটা একটা বিষয় রয়েছে, এবং স্টুডেন্টদের যদি নিজস্ব কোনো রকম কন্ট্রিবিউশন থেকে যে ম্যাম এই বিষয়টাকে না এইভাবে যদি বলা যেত তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো, বা আমার আজ এইটা আমার একটু বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে, মানে আমার প্রেশার পড়ে যাচ্ছে পড়ার ক্ষেত্রে, তো সেটা আমাকে একটু অ্যাডজাস্ট করে দিন, আমি এতটুকুনি আমি পারবো। তো সেইখানে স্টুডেন্টদের যে যে তাদের যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু বুঝতে হবে, সেই ওয়াইজ কিন্তু তাদেরকে আবার টিচ করতে হবে, রিটিচ করতে হবে। নেক্সট হচ্ছে লেভেলস অফ টিচিং। টিচিংয়ের কতগুলো লেভেলস থাকে, যেমন গেমের লেভেলস থাকে, আমি ফার্স্টে বললাম যে ইজি আসে, তারপরে ইন্টারমিডিয়েট আসে, তারপরে আমাদের হার্ড লেভেল আসে, তেমনই কিন্তু টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু কতগুলো লেভেল আসে। ফার্স্টেই বলা হচ্ছে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল। এইখানে কি হয়, এইখানে হচ্ছে একজন স্টুডেন্ট এই প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে তার নিজস্ব ইন্টারেস্ট ওয়াইজ যা কিছু শিখে থাকে। অটোনমাস মানে হচ্ছে স্ব ইচ্ছা, নিজের ইচ্ছায় আমি যখন কোনো কিছু শিখছি, সেটা হচ্ছে অটোনমাস ডেভেলপমেন্ট লার্নিং। তাকে কেউ ধরে বেঁধে কোনো পড়াচ্ছে না, সে নিজের ইচ্ছায় কোনো কিছু শিখতে ইচ্ছুক। যেমন আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে বলে থাকি, বাচ্চাদের কিন্তু ড্রয়িং করতে খুবই ভালো লাগে, সে নিজেই সেটা শিখতে চায়, তো সেই রকম একটা বিষয়। তারপরে বলা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, যেখানে কি না আমাদের একদম ছোট বাচ্চাদের যদি আমরা দেখি, সেখানে আমরা দেখবো যে বাচ্চাদের কিন্তু কোনো কিছু বোঝানো অত হয় না, তাদের কিন্তু মেমোরাইজেশনের উপর বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ ওই যে এবিসিডি ধরে না, কিংবা 1 2 3 4 এরকম বিষয় তারা কেবলমাত্র মুখস্থ করে যায়। 2 3 মোটামুটি মুখস্থর ওপর জোর দেওয়া হচ্ছে। তারপরে যখন একটু হাই লেভেলে উঠে গেলাম, মানে 7 8 এরকম, তখন কিন্তু সেটাকে আর মুখস্থের উপর জোর দেওয়া হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং কতটা তুমি বুঝছো সেটার উপর জোর দেওয়া হচ্ছে। লাইক ধরো মেমোরি ডেভেলপমেন্ট লেভেলে কি হয়, যেখানে আমরা ওই যে বললাম যে বৃষ্টি হয়, মেঘ জমে তাই জন্য বৃষ্টি হয়, দ্যাটস ইট, শুধুমাত্র এটা আমরা জানলাম। কিন্তু কেন বৃষ্টি হচ্ছে সেই মেঘ থেকে, বা মেঘের কত প্রকারের ধরন রয়েছে, কত প্রকার মেঘ হয়, ইত্যাদি ইত্যাদি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট লেভেলে কিন্তু আমরা
জেনে থাকি। তারপরে হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। রিফ্লেকটিভ মানে যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়পত্রগুলো আসে, অর্থাৎ যেখানে স্টুডেন্ট কিন্তু মেন লিড নেয়, কারণ সে বিষয়পত্রকে ভালো করে বোঝে, সে বিচার বিশ্লেষণ করে জিনিসপত্রকে নেয়। লাইক আমরা বলতে পারি পিএইচডি, একজন যদি কেউ পিএইচডি হোল্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়, রিফ্লেকটিভ থিঙ্কিং করতে হয়। ঠিক আছে, এই গেল হচ্ছে লেভেলস অফ টিচিং, যেখানে অটোনমাস লেভেল পড়লাম, তারপরে মেমোরি লেভেল অফ টিচিং পড়লাম, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং পড়লাম, এবং আমরা রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং পড়লাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টিচিং মডেলস। টিচিং মডেলস হচ্ছে 3 ধরনের হয়: পেডাগগি, অ্যান্ড্রাগগি অ্যান্ড হিউটাগগি। পেডাগগি মানে হচ্ছে একদম যারা ইয়ং লার্নার থাকে তারা হচ্ছে তাদেরকে পড়ানো, সেটা হচ্ছে পেডাগগি, একদম দেখবে ছোট্ট বাচ্চারা। এবং তারপরে একটু যখন ওপরে উঠলাম অ্যান্ড্রাগগি। অ্যান্ড্রাগগি মানে হচ্ছে যারা তাদের থেকে একটু বড়, তাদের থেকে একটু বড় হলে তাদেরকে যে শেখানো হয় সেখানে কিন্তু স্টুডেন্টদের একটা রোল প্লের একটা ব্যাপার থাকে। লাইক ধরো একটা স্টুডেন্ট সাইকেল শিখছে, সেখানে কিন্তু সে নিজেরই ভূমিকা আছে সাইকেল চালানোর জন্য, তো একটা রোল প্লের ভূমিকা থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হিউটাগগি। হিউটাগগি মানে হচ্ছে নিজে থেকে শেখা। এখানে একটা ব্যাপার আছে, হিউটাগগির একটা এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং। আমরা অনেকেই হয়তো রান্না করতে ভালোবাসি এবং ইউটিউব দেখে অনেক রান্না করে থাকি। তো আমি স্বইচ্ছায় এই যে ইউটিউব দেখে আমি রান্না করছি, মানে নিজের ইচ্ছায় আমি কিন্তু সেলফ ডাইরেক্টেড লার্নিং বলা যেতে পারে এটা। তো এটা হচ্ছে হিউটাগগি, যেখানে সেলফ ডাইরেক্টেড অ্যাপ্রোচ থাকে। তো এই গেল হচ্ছে পার্ট 1, যেখানে টিচিং টপিকটার উপর আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে লার্নিং ক ধরনের হয়, লার্নিংয়ের কী কী লেভেলস রয়েছে সেই নিয়ে আলোচনা করবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওয়ে পরের টপিক নিয়ে দেখা হচ্ছে। গুড বাই।